আসসালামু আলাইকুম। মার্কেট বন্ধ, আগামীকালকে সপ্তাহের প্রথম দিন, তো মার্কেট ওপেন হবে। তো আমি আসলে যেহেতু বন্ধ আছে, আমি ৩টা শেয়ার নিয়ে কথা বলতে চাচ্ছি, ব্যাংকের ৩টা শেয়ার। এর মধ্যে আসলে এক্সিম ব্যাংক, আইএফআইসি ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক। তিনোটাই আসলে এগুলা ট্রেডিং ব্যাংক, মানে ট্রেড করার জন্য আর কি। আশা করি আপনারা পুরো ভিডিওটা শুনবেন এবং ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। তো সর্বপ্রথম আমি যে গ্রাফসটা নিয়ে আসছি সেটা হচ্ছে ব্যাংকের পুরা গ্রাফসটা। আসলে ৫ তারিখের পরে যখন সরকার পরিবর্তন হয়, সর্বপ্রথম আসলে ডক্টর ইউনূসের সরকার ব্যাংক সেক্টর, আর্থিক খাতের সংস্কারের মধ্যে ব্যাংক সেক্টরকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিছে। এবং আসার পরে বিগত সরকারের যারা আসলে ব্যাংকের চেয়ারম্যান বা এমডি অথবা পরিচালক পদে ছিলেন, প্রত্যেককে বের করে দিয়ে নতুন করে প্রায় প্রত্যেকটা ব্যাংকেই পরিচালক, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর অথবা চেয়ারম্যান নিয়োগ করছেন। তো এই রিফর্মটা দরকার ছিল ব্যাংকগুলার। এর মধ্যে 10টা ব্যাংক পরিস্থিতি খুবই খারাপ। এর মধ্যে কিন্তু ন্যাশনাল ব্যাংকটাও আছে, আমি আজকে যেটা নিয়ে কথা বলবো ন্যাশনাল ব্যাংকও আছে। তারপরও কেন নিচ্ছি সেটা বলতেছি। এগুলো ন্যাশনাল ব্যাংক ট্রেডিং শেয়ার, এগুলো আসলে ইনভেস্টমেন্টের জন্য পারফেক্ট না। তো এখন ইউনিট সরকার আসে যখন এই দায়িত্ব নিয়েছে, আমেরিকায় কিছুদিনের কয়েকদিন আগে একটা বিষয় তারা বললো যে তারা $2 মিলিয়ন আর্থিক খাত সংস্কারের জন্য তারা দেবে। আর্থিক খাত বলতে আমরা আসলে 3টা খাতকেই বুঝি। একটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে ব্যাংক খাত, দ্বিতীয় হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলো, আর হচ্ছে পুঁজিবাজার। পুঁজিবাজারও আর্থিক খাতের মধ্যে একটা অংশ এবং বিশাল একটা অংশ। যদিও এটার গুরুত্ব আসলে যখন যে আসে তার কাছে খুব কম থাকে, কিন্তু এটা বিভিন্ন দেশে, আমাদের পার্শ্ববর্তী দেশেও পুঁজিবাজারের অনেক গুরুত্ব। পাকিস্তান, শ্রীলঙ্কার মতো দেশে অনেক গুরুত্ব, শুধু আমাদের দেশে এটা নাই। হ্যাঁ, তাদের ইন্ডেক্স কোথায় কোথায় চলে গেছে আর আমাদের ইন্ডেক্স শুধু নিচের দিকে যাচ্ছে, এটা খুবই দুঃখজনক। এই হচ্ছে অবস্থা। এখন যাই হোক, আমি ব্যাংক সেক্টরের যে গ্রাফসটা, টোটাল ব্যাংক সেক্টরের যে গ্রাফসটা ৫ তারিখের পরে আসলে যখন মার্কেট উঠে তখন ব্যাংকের শেয়ারগুলো সবচেয়ে ভালো করছে। সেটা তার ধারাবাহিকতা আপনার গ্রাফসটা দেখতেছেন অনেক উপরে আছে। আর কোনো সেক্টরের গ্রাফস কিন্তু এত উপরে নাই। হ্যাঁ, কিন্তু সেটা অনেক দিন থেকে ৫ তারিখের পরে আসে আস্তে আস্তে সে কিন্তু এখন কিন্তু ডাউন ট্রেন্ডে চলে আসছে। কিন্তু সে এমন একটা জায়গায় আসছে গ্রাফসটা, এখন গ্রাফসটাতে আসলে টোটাল যে এই ব্যাংক সেক্টর, এখানে একটু এন্ট্রি নেওয়া যায়, কারণ ব্যাংক নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক রিফর্ম হচ্ছে। সুতরাং ব্যাংকের শেয়ারগুলো এখন একটু ভলিউমগুলো অনেক কমে গেছে ব্যাংকের, খুব মানে প্রায় সব ব্যাংকের ভলিউমে কমে গেছে। আপনারা 1 মিনিট চার্টে দেখলেই বুঝবেন আসলে ব্যাংকগুলার কী বলে ভলিউম অনেক কম। তো সুতরাং আপনারা ব্যাংকগুলোতে এই মুহূর্তে হয়তো একটা সুযোগ নিতে পারেন, কারণ এর বাইরে যে শেয়ারগুলো আছে, টেক্সটাইলের অবস্থা খুবই খারাপ, আপনারা দেখতেছেন। এর বাইরে আপনি মিউচুয়াল ফান্ডের, তাদের তো বেশি 60-70% ইনভেস্টমেন্ট আসলে শেয়ার মার্কেটেই করতে হয়, তাদের ইপিএস টিপিএস খুবই মেসাকার অবস্থা। তো এই টেক্সটাইলের অবস্থাও খারাপ, মিউচুয়াল ফান্ডের অবস্থা খারাপ, ইন্স্যুরেন্স অনেক দিন থেকে পড়ে আছে, কোনো মুভমেন্ট নাই। যেহেতু এই অবস্থা, এখন এর ভিতরে ইঞ্জিনিয়ারিং সেক্টর অবস্থা আরও খারাপ, তাদের ইপিএসগুলো খুব খারাপ খারাপ আসতেছে। এদিক থেকে আমি মনে করি ব্যাংক একটা ভালো জায়গায় আছে, কারণ ৫ তারিখের পরে যখন মার্কেট উঠছে, এখানে অনেক বড় বড় বিনিয়োগকারীরা, যখন ওই যে ২,০০০ কোটি টাকার লেনদেন হয়েছিল, তখন আসলে অনেক বিনিয়োগকারীরা এখানে ইনভলভ হয়েছে। ওই ১,০০০ ইন্ডেক্স বাড়ার ভিতরে ব্যাংকের শেয়ারগুলোর ভিতরে বড় বিনিয়োগকারী ইনভলভ আছে, এখনও আছে, কিন্তু ভলিউম একটু কমে গেছে ব্যাংকগুলোর। সেই হিসাবে ব্যাংকগুলো হয়তো একটু প্রবলেমে, এখন হয়তো একটু সমস্যা আছে। কিন্তু এখানে যখনই আবার স্মার্ট মানি যেহেতু আছে, যে কোনো মুহূর্তে আসলে মুভমেন্ট করবে। তো সর্বপ্রথম আমি যে ব্যাংকটা নিয়ে বলতে চাচ্ছি সেটা হচ্ছে এক্সিম ব্যাংক, ইসলামী গণনার, এটা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ বাংলাদেশ। তার সর্বশেষ ওয়ার্কিং ডেজে তার শেয়ার প্রাইস ছিল 8 টাকা 60 পয়সা। 1 বছর আগে যারা ছিলেন তারা 17% লসে আছে। কোয়ার্টার 2তে তার ইপিএস হচ্ছে 90 পয়সা, নেট অপারেটিং ক্যাশ ফ্লো মাইনাস না 0.5 পয়সা। আর সর্বশেষ সে 10% ক্যাশ ডিভিডেন্ড দিছে। 1 মিনিট চার্টে তেমন একটা তার রিফ্লেকশন নাই। হ্যাঁ, খুব বেশি রিফ্লেকশন নাই 1 মিনিট চার্টে। আপনারা দেখতে পাচ্ছেন সে বুল এবং বেয়ারের মধ্যে তার বেয়ার আসলে অনেক বেশি। তো এক্ষেত্রে এক্সিম ব্যাংক আমি মনে করি এই মুহূর্তে যে জায়গায় আছে,
হয়তো আরেকটু নিচে সে 8 টাকা 60 পয়সা আছে, হয়তো 8 টাকা 10-20 পয়সা পর্যন্ত সে নামতে পারে যদি নামে আর কি। এর নিচে আসলে তার আর নামার সুযোগ নাই, যেহেতু তার মোটামুটি ইপিএসটা ভালো আছে। হ্যাঁ, তো আপনারা এই শেয়ারটা এক্সিম ব্যাংক এটা দেখতে পারেন। এই শেয়ারটা আমার কাছে মনে হচ্ছে মোটামুটি ট্রেড করার জন্য খারাপ না, ভালো শেয়ার। এরপরে সব আলোচিত একটা শেয়ার, সরি, আলোচিতই ন্যাশনাল ব্যাংক, কারণ এই শেয়ারটা নিয়ে অনেক অনেক কথা হয়েছে। শেয়ারটা এক সময় করে দেওয়া হয়েছিল, ওই যে কী বলে মার্জারে নিয়ে যাবে এরকম একটা বিগত সরকারের আমলে ছিল। এক পরবর্তীতে ওইখান থেকে সরকার ফেরত আসছে ওই অবস্থা থেকে। তো ন্যাশনাল ব্যাংকও আমি মনে করি এই মুহূর্তে ভালো জায়গায় আছে। মানে নিচে আপনারা ক্যান্ডেলগুলো দেখলে বুঝতে পারছেন, নিচে মানে অনেক বেশি বায়ার অ্যাক্টিভ আছে। প্রত্যেকটা ক্যান্ডেলের নিচে দেখেন অনেক বড় বড় উইক আছে, তার মানে বায়াররা অনেক বেশি অ্যাক্টিভ ছিল ন্যাশনাল ব্যাংকে। যদিও ভলিউম কম, ভলিউম কমই ভালো। মানে আপনি যখন কিছুদিন অপেক্ষা করবেন শেয়ারের জন্য, তখন আসলে কম ভলিউমের শেয়ারই ঢোকা উচিত। মানে শেয়ার অনেক পড়ে আছে, ভলিউম অনেক কম হচ্ছে, নিচের দিকে পড়তেছে, মানে ভলিউম অনেক কমে গেছে, ভলিউম একদম ড্রাই হয়ে গেছে, কোনো ভলিউম হচ্ছে না। এই টাইপের শেয়ার আসলে ইনভেস্টমেন্টের ঝুঁকি খুব কম। মানে ইনভেস্টমেন্ট করলে আপনি খুব বেশি নিচে পড়ার সম্ভাবনা থাকে। আর যদি আপনি অনেক বেশি ভলিউম শেয়ারে ঢোকেন, প্রফিট হলে খুব দ্রুততার সাথে হবে। আবার যদি আপনি লসে পড়েন তাহলে খুব দ্রুততার সাথে আপনি লসে পড়ে যাবেন। তো সেদিক থেকে আমি বলবো ন্যাশনাল ব্যাংক ভালো। তার 6 টাকা 70 পয়সা সর্বশেষ ওয়ার্কিং ডেতে ছিল। 1 বছর আগে যারা ছিলেন তারা 19% লসে আছে। ইপিএস তার মাইনাস, নেট অপারেটিং ক্যাশ ফ্লো তার মাইনাস, এবং তার ডিভিডেন্ড সে দেয় নাই। ন্যাশনাল ব্যাংক মূলত ট্রেডিং শেয়ার, এখানে এই শেয়ারটাতে ডিভিডেন্ড, আমি যে 3টা শেয়ার নিয়ে কথা বলতেছি এই 3টা আসলে ট্রেড করার মতো শেয়ার আর কি। তো 1 মিনিট চার্টে তেমন কোনো লেনদেনের রিফ্লেকশন নাই, মানে 10 পয়সা করে করে শেয়ারটা উঠছে নামছে, এর মধ্যে সীমাবদ্ধ ছিল। এটাই হচ্ছে আসলে আপনাকে বুঝতে হবে, মানে শেয়ারটা পড়তে চাচ্ছে না নিচে। যেখানে নিচের সার্কিট ব্রেকার 10% আছে সেখানে শেয়ারটা পড়তে চাচ্ছে না। এই হচ্ছে ন্যাশনাল ব্যাংকের অবস্থা। এই শেয়ারটা দেখতে পারেন, এক্সিম ব্যাংক, ন্যাশনাল ব্যাংক। এরপর আমি যে ব্যাংকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইএফআইসি ব্যাংক। এটা সালমান এফ রহমানের ব্যাংক ছিল, এখন নাই। ওখান থেকে তার ছেলেকে বের করে, সালমান এফ রহমান বলতে আসলে তার ছেলে চেয়ারম্যান ছিল, তাকে বের করে দেওয়া হয়েছে। সর্বশেষ ওয়ার্কিং ডেজে তার আইএফআইসি ব্যাংকের 9 টাকা 80 পয়সা ছিল তার শেয়ারের দর। 1 ইয়ার্সে তার 12% লসে আছে যারা ছিলেন এখানে। কোয়ার্টার 2তে 12 পয়সা। আর নেট অপারেটিং ক্যাশ ফ্লো তার খুবই পজিটিভ 60 টাকা 66 পয়সা। 60 টাকা 66 পয়সা, 5% সে স্টক ডিভিডেন্ড দিছে। এই শেয়ারটা নিয়ে কথা হচ্ছে, যেহেতু এই সবচেয়ে ভালো হচ্ছে এই শেয়ারটা 9 টাকা 4 টাকা 66 পয়সা তার নেট অপারেটিং ক্যাশ ফ্লো, মানে পরিস্থিতিটা খুবই ভালো। অন্য 2টা ব্যাংক থেকে এর পরিস্থিতি খুবই ভালো আইএফআইসি ব্যাংকের। তো যেহেতু আইএফআইসি ব্যাংক থেকে সালমান এফ রহমান চলে গেছে আসলে, তখন এবার শেয়ারটা আমি মনে করি ডিসেম্বর ক্লোজিং, এবার সে ক্যাশ ডিভিডেন্ড দিবে। কারণ এর আগে সালমান এফ রহমান ছিল, তার একটা ইনভলভমেন্ট ছিল এখানে, তখন তার ইপিএস ভালো থাকা সত্ত্বেও বিনিয়োগকারীদের কোনোভাবে আসলে ক্যাশ ডিভিডেন্ড দেয় নাই, স্টক ডিভিডেন্ডে দিছে। 1 মিনিট ছাটে আসলে শেয়ারটা তেমন কোনো মুভমেন্ট নেই। 3টা শেয়ারের 1 মিনিট ছাটে কিন্তু কোনো মুভমেন্ট নেই, এটা পজিটিভ দিক। 1 মিনিট ছাটে মুভমেন্ট না থাকার অর্থ হচ্ছে শেয়ারটা ড্রাই হয়ে আছে, যে কোনো মুহূর্তে ভালো করতে পারে। হ্যাঁ, এটাই হচ্ছে আসলে ভালো কথা। আপনার অনেক বেশি ভলিউম নিয়ে শেয়ার আসলে এন্ট্রি দেওয়া ঠিক না। তো আমি মনে করি এই 3টা ব্যাংক আপনারা দেখতে পারেন। এর মধ্যে যদি আমাকে বলেন যে সবচেয়ে ভালো কোনটা, আমি এই মুহূর্তের জন্য সবচেয়ে ভালো বলবো আপনাদেরকে ন্যাশনাল ব্যাংক। ন্যাশনাল ব্যাংক অনেক বেশি নিচে পড়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন সে একবারে কাছাকাছি আছে। এরপর যদি আমাকে বলেন আমি বলবো এক্সিম ব্যাংক। হ্যাঁ, মানে রিস্ক ফ্রি আর কি, মানে কোনটা রিস্ক কত বেশি। 1 নম্বরে আমি রাখবো রিস্ক ফ্রি ন্যাশনাল ব্যাংক, 2 নম্বরে এক্সিম ব্যাংক, আর 3 নম্বরে হচ্ছে আসলে আইএফআইসি ব্যাংক। আইএফআইসি ব্যাংক আরেকটু নিচে কারেকশন হওয়ার সম্ভাবনা আছে। আবার যদি উঠে, সবচেয়ে বেশি এখানে ফ্লে করা আইএফআইসি ব্যাংক, খুব বেশি মানে আপ ডাউন করা আইএফআইসি ব্যাংক। তো আইএফআইসি ব্যাংক যদি আপনারা কিনতে, মানে এখানে এন্ট্রির চিন্তা ভাবনা করেন, তাহলে আপনাকে অন্তত 2-3 বার যাতে আপনি অ্যাভারেজ করতে পারেন ওরকম একটা টেন্ডেন্সি নিয়েই আপনাকে আইএফআইসি ব্যাংক দেখতে হবে। মানে 1 লাখ টাকা থাকলে আপনি পুরোটাই, আপনি যদি 1 লাখ টাকা আইএফআইসি ব্যাংকে ঢুকতে চান তাহলে পুরোটা আপনাকে আইএফআইসি ব্যাংকে ঢুকা যাবে না। হ্যাঁ, এক্ষেত্রে আপনাকে অন্তত 2-3 বার যাতে অ্যাভারেজ করতে পারেন, সেটা একটু নিচের দিকে আরও একটু আসার সম্ভাবনা আছে। কিন্তু ন্যাশনাল ব্যাংক এবং এক্সিম ব্যাংকে ওই রিস্কটা খুব কম, মানে আর নিচে আসার সম্ভাবনা খুবই কম। তো আশা করি আপনারা, যেহেতু সরকার
এই মুহূর্তে ব্যাংকের উপরে খুব বেশি জোর দিচ্ছে। বিভিন্ন ব্যাংক থেকে ব্যাংকের নিয়ে আপনারা যখন আসলে পত্র-পত্রিকা এই মুহূর্তে টেলিভিশনে সমস্ত জায়গায় যা দেখতেছেন, সবগুলাতে ব্যাংকের বিষয়গুলো দেখতেছেন। মানে ব্যাংক রিফর্মের কথাই সবচেয়ে বেশি হচ্ছে। আশা করি যে এই ব্যাংকগুলো আসলে আপনাদেরকে ভালো একটা কিছু দিবে। আ আশা করি আপনারা সামনের দিনগুলোতে এই ব্যাংকগুলোতে হয়তো আ ঢুকলে ভালো করতে পারবেন। অবশ্যই বাই সেল আপনাদের সিদ্ধান্ত। অবশ্যই আপনাদের সিদ্ধান্ত। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।